আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি সাব্বির স্যার আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি ন্যারেশনের একটি বেসিক ক্লাস নিয়ে। আজকে আমরা এই বেসিক ক্লাসে যে বিষয়গুলো ন্যারেশন করতে গেলে আমাদের জানতেই হবে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক আজকে আমাদের ক্লাসটি। প্রথমে আমরা জেনে নিব ন্যারেশন অর্থ কী। ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি বা বর্ণনা। ন্যারেশনকে আবার আমরা স্পিচ হিসেবেও অভিহিত করতে পারি, কারণ ন্যারেশনের অপর নাম হচ্ছে স্পিচ। তাহলে আমরা দেখি ন্যারেশন মূলত কি জিনিস। তাহলে দেখি আমরা ন্যারেশন, এই যে ন্যারেশন শব্দটি রয়েছে, এই ন্যারেশন শব্দটি হচ্ছে নাউন। এর অর্থ হচ্ছে বর্ণনা বা বিবরণ। এই ন্যারেশন শব্দটি এসেছে ন্যারেট থেকে। ন্যারেট হচ্ছে একটি ভার্ব যার অর্থ হচ্ছে বর্ণনা করা। অর্থাৎ আমরা যদি এটাকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি কোনো বক্তার বক্তব্য অপর কোনো ব্যক্তি যখন বর্ণনা করে তখন গ্রামারের কতগুলো নিয়ম মানতে হয়, এরূপ বর্ণনা করার কাজকেই ন্যারেশন বলা হয়ে থাকে। এবং ন্যারেশন আমরা জানি, সকলেই জানি ন্যারেশন দুই প্রকার, একটি হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটি হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনের বাংলা যদি আমরা করি তাহলে হয় প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট ন্যারেশনের বাংলা হচ্ছে পরোক্ষ উক্তি। আমরা জানি কোনো জিনিসকে যখন বিভাজিত করা হয়, ভাগ করা হয়, তখন তাদের মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রকাশ পায়। তেমনি ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশনের মধ্যে কি রয়েছে? আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। চলো আমরা বৈশিষ্ট্যগুলো এক নজরে দেখে নেই। ডাইরেক্ট ন্যারেশনের কি বৈশিষ্ট্য? এখানে বক্তার বক্তব্য হুবহু বর্ণনা করা হয়ে থাকে। অর্থাৎ বক্তা যে কথাটি বলে সেই কথাটি হুবহু বর্ণনা করা থাকে কোন ন্যারেশনে? ডাইরেক্ট ন্যারেশনে। তাহলে কি বললাম আমরা? বক্তার বক্তব্য হুবহু বর্ণনা করা থাকে যে ন্যারেশনে, তাকেই ডাইরেক্ট ন্যারেশন বলা হয়ে থাকে। এর আরেকটি বৈশিষ্ট্য কি? এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন সর্বদা ইনভার্টেড কমা দ্বারা আটকানো থাকবে। এটা কি দ্বারা আটকানো থাকবে? ইনভার্টেড কমা দ্বারা আটকানো থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো যে এই যে দুটো চিহ্ন আমি দিয়েছি এটাকে বলা হয় ইনভার্টেড কমা। আমরা একটা উদাহরণ দেখে নেই। হি সেড, সে বলেছিল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তোমরা দেখো এখানে কিন্তু ইনভার্টেড কমা দ্বারা একটা বক্তব্য কি করা হয়েছে? আটকানো হয়েছে। তাহলে আমরা বুঝতে পারবো ইনভার্টেড কমা দ্বারা আটকানো কোনো বক্তব্য যদি দেখি তাহলে সেটা হবে ডাইরেক্ট ন্যারেশন। চলো এবার আমরা ইনডাইরেক্ট ন্যারেশনের বৈশিষ্ট্যগুলো দেখে আসি। ইনডাইরেক্ট ন্যারেশন মানে আমরা আগেও বলেছি এর অর্থ হচ্ছে পরোক্ষ উক্তি। এর বৈশিষ্ট্য কি? এটি বক্তার বক্তব্য পরিবর্তন করে নিজের ভাষায় বর্ণনা করে। অর্থাৎ আমরা দেখি যে ডাইরেক্ট ন্যারেশনে কি করেছে? বক্তার বক্তব্য হুবহু ভাবে তুলে ধরেছে, কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা দেখছি বক্তার বক্তব্য কি করা হয়? পরিবর্তন করা হয় এবং নিজের ভাষায় সেটা বর্ণনা করা হয়ে থাকে। এবং এটি পরিবর্তন যখন করা হয় তখন এই যে আমরা ডাইরেক্ট ন্যারেশনে যে ইনভার্টেড কমা দেখেছিলাম, এই ইনভার্টেড কমাটা কি হয়? উঠে যায়, ইনভার্টেড কমাটা থাকে না। আমরা যদি উদাহরণের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো হি সেড দ্যাট হি ওয়েন্ট টু স্কুল, সে বলেছিল যে সে স্কুলে গিয়েছিল। সে কি বলেছিল? সে স্কুলে গিয়েছিল। দেখো এখানে যে উদাহরণটি দিয়েছি সেটি কি? হি সেড আই গো টু স্কুল, সে বলেছিল আমি স্কুলে যাই। অর্থাৎ তার কথাটি আমরা কি অবিকল বর্ণনা করেছি, হুবহু বর্ণনা করেছি। কিন্তু আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশনে যাচ্ছি তখন দেখো কি বলা হয়েছে এখানে? হি সেড দ্যাট, সে বলেছিল যে হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় বেশ কিছু পরিবর্তন হয়েছে। এই যে বেশ কিছু পরিবর্তন হলো, এগুলো গ্রামার মেনেই হয়েছে। আর এই গ্রামার মেনে যখন বক্তার বক্তব্য পরিবর্তন করা হচ্ছে তখন আমরা সেটাকে বলতেছি ন্যারেশন। এবং এই ন্যারেশন করতে গেলে আমাদের ধারাবাহিকভাবে 5টি কাজ করতে হবে। এই 5টি কাজ ব্যতি রেখে ন্যারেশন হবে না, হবে না, হবে না। অনেকেই ন্যারেশন করতে গিয়ে এই 5টি ধাপেই এলোমেলো করে ফেলে। চলো আজকে আমরা জেনে নিই সেই 5টি ধাপ কি কি। ন্যারেশন করতে গেলে এই 5টি ধাপ অবশ্যই মানতে হবে। যারা এই 5টি ধাপ ব্যতি রেখে ন্যারেশন করতে যাবে তাদের ন্যারেশন হবে না, হবে না, হবে না। চলো আমরা দেখি কি কি নিয়ম আমাদের পালন করতে হবে। প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। 2 নম্বর কাজটি আমাদের লিঙ্কারের পরিবর্তন করতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে আমাদের পার্সনের পরিবর্তন করতে হবে। 4 নম্বর কাজ হচ্ছে আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে। এবং সর্বশেষ কাজ হচ্ছে ওয়ার্ডস বা ফ্রেজের পরিবর্তন করতে হবে। অনেক সময় আমাদের ন্যারেশনের ভিতরে বিভিন্ন ওয়ার্ডস বা ফ্রেজ দেওয়া থাকে, যেমন টুডে, টুমরো, ইয়েস্টারডে, এগুলো যখন দেওয়া থাকে এগুলোর পরিবর্তন করতে হয়। তবে সবগুলো সেন্টেন্স ন্যারেশনেই যে এগুলো থাকবে এমনটা নয়। যদি থাকে তাহলে আমরা সেগুলো পরিবর্তন করব। এবং একটি বিষয় অবশ্যই বলতে হবে, আমরা যখন ন্যারেশন করব, আমরা জানি ইংরেজি ডিল করে সেন্টেন্স নিয়ে, তাহলে আমাদের সেন্টেন্স সম্পর্কে একটা
পরিপূর্ণ ধারণা রাখতে হবে যে কোনটা কোন ধরনের সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স বিভিন্ন ধরনের হয়ে থাকে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তাহলে আমাদের সেন্টেন্স চিনতে হবে, কারণ আমরা যখন ন্যারেশন পরিবর্তন করব, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাব, তখন কিন্তু সেন্টেন্স ওয়াইজ আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে কোন সেন্টেন্স কোন আলামত দেখে আমরা চিনবো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোন আলামত দেখে চিনবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোন আলামত দেখে চিনবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কি দেখে আমরা চিনবো যেটা অবজেক্টিভ সেন্টেন্স, কি দেখে চিনবো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা যদি সেন্টেন্স চিনতে না পারি তাহলে কিন্তু আমরা ন্যারেশন পরিবর্তন করতে পারবো না। তো আজকের ভিডিওটি আর লম্বা করব না, আমরা এই ক্লাস 1-এ এতটুকু আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাচ্ছি। আশা করি পরের ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে আমি ন্যারেশনের উপরে ছোট ছোট ভিডিওগুলো আপনাদের আপলোড করতে থাকবো, এবং আশা করি প্রত্যেকটি স্টুডেন্ট যারা পারে এবং পারে না সকলের জন্য সমভাবে উপকার হবে। আশা করি সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছে। সকলকে ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।